আচ্ছা, তো আমরা লাস্ট দিন যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এই দুইটা বিষয় কমপ্লিট করেছিলাম। যদি আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দুইটা ক্লাসে এই দুইটা বিষয় পড়েছি, কারণ দ্বিতীয় ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স খুব একটা ভালো ছিল না, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এখানে যোজনী যৌগমূলকের মধ্যে আমরা আসতেছি। আজকে আমরা মূলত রাসায়নিক যৌগের রাসায়নিক সংকেত, এই চারটা একটু মুখস্থ করতে হবে তোমাদের। এই চারটা কিছুই না, তোমরা একটু মুখস্থ করে ফেলবা। যৌগমূলক এবং তাদের যোজনী, এই বিষয়টা বলতে কী বুঝো, এগুলো আমরা পরবর্তীতে যখন ইয়ে করবো তোমার সংকেত লিখবো, সংকেত লেখার মধ্যে এগুলো বারবার আসবে, এই জন্য আমি আলাদাভাবে দেখাচ্ছি না, তবে পড়াবো এটা। তো আজকে মূলত আমরা যৌগের রাসায়নিক সংকেতটা একটু দেখব, কীভাবে রাসায়নিক সংকেত লিখতে হয়, ঠিক আছে? এখানে অনেকগুলো নিয়ম আছে, এই নিয়ম আমরা পড়ব, আমি জাস্ট হাইলাইট করে যাব কোন ধরনের নিয়মে কীরকম হচ্ছে। শুরুতে দেখো, আমরা যৌগ এবং মৌল, এই যৌগ এবং মৌলের মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে। হ্যাঁ, যৌগ কি, মৌল কি? তো পর্যায় সারণীতে টোটাল মৌলের সংখ্যা আমরা পড়েছি 118টা। তো আমরা জানি পৃথিবীতে দু রকমের পদার্থ পাওয়া যায়, একটা হচ্ছে যে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যে কি মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যে যৌগিক পদার্থ। তোমরা যাদের পাশে বই আছে, বইয়ের মধ্যে হালকা নোট করতে পারো, আমি যে এক্সট্রা কথাবার্তাগুলো বলি সেটা তোমার পড়াটাকে অনেক সহজ করে দিবে। তাহলে দেখো, আমাদের টোটাল আমরা পদার্থ পাই কয় রকমের? দুই রকমের, একটা হচ্ছে যে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ মানে হলো যেই পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থ ছাড়া অন্য কোনো উপাদান পাবা না। লাইক মনে করো যে তুমি একটা স্বর্ণের টুকরা নিলা, অরাম যেটাকে আমরা বলি স্বর্ণের টুকরা, ওই স্বর্ণের টুকরাকে তুমি যদি ভাঙো, ওখানে স্বর্ণের টুকরা ছাড়া আর কিচ্ছু পাবা না। তাহলে স্বর্ণের টুকরা কী ছিল? একটা মৌলিক পদার্থ ছিল। মনে করো একটা তুমি বিশুদ্ধ লোহা নিলা, বা তুমি আবার এখানে যে স্বর্ণগুলো আম্মুরা বা মায়েরা যে স্বর্ণগুলো ইউজ করে, ওই স্বর্ণকে ভাঙলে কিন্তু ওখানে ভেজাল পাবা তুমি, ঠিক আছে? ওই স্বর্ণ কিন্তু একটা সংকর ধাতু হিসেবে কাজ করে, কারণ ওই স্বর্ণকে শেপ দেওয়া হয়। দেখো না, বিভিন্ন ডিজাইনের স্বর্ণ পাওয়া যায়, ওই স্বর্ণের মধ্যে ডিজাইন করার জন্য কিন্তু এখানে কিছু ভেজাল মিশ্রিত করা হয়। এই জন্য আমরা বলি 24 ক্যারেট, 23 ক্যারেট, 21 ক্যারেট। তো এরকম বিভিন্ন ক্যারেটের স্বর্ণ পাওয়া যায় না? 24 ক্যারেটের দাম সবচেয়ে বেশি, এবং 24 ক্যারেটের কোনো অর্নামেন্টস বিক্রি করতে দেখা যায় না, কারণ 24 ক্যারেটের অর্নামেন্টসগুলো তুমি ইউজ করতে পারবে না, কারণ এগুলোকে কোনো ডিজাইন দেওয়া হয় না। তো 22 ক্যারেট যেগুলো আছে, 21 ক্যারেট, 20 ক্যারেট যেগুলো আছে, এগুলো কিন্তু ইউজ করা যায়, কারণ এগুলোতে ভেজাল মিশ্রিত থাকে, ঠিক আছে? ক্যারেট যত কমবে, ভেজালের পরিমাণ তত বাড়তে থাকবে। এখানে স্বর্ণের একটা পার্সেন্টেজ থাকে, ভেজাল কিছু পার্সেন্টেজ থাকে। তাহলে মনে করো একটা লোহার টুকরা নিলা, ওই লোহার টুকরা যদি বিশুদ্ধ হয়, তাহলে এই লোহার টুকরাটা একটা মৌলিক পদার্থ, আয়রন আমরা যেটাকে বলি। তাহলে এরকম মৌলিক পদার্থ বিজ্ঞানীরা টোটাল আবিষ্কার করেছে কয়টা? 118টা, যেটা আমরা পর্যায় সারণীতে পড়েছি, পর্যায় সারণী অধ্যায়টা আমরা পড়েছি ইতিমধ্যে। এরপরে এই যৌগিক পদার্থ মানে কি? একাধিক মৌলিক পদার্থ যখন একসাথে হবে, তখন যে যৌগটা ফর্ম করবে, এটা হচ্ছে যৌগিক পদার্থ। মনে করো যে আমি পানি, এই পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে যে H2O। পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে যে H2O। এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে কি আছে? দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। একটা কি আছে? একটা অক্সিজেন আছে। তাহলে এই যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, এই হাইড্রোজেন নিজে মৌলিক পদার্থ, এই অক্সিজেন নিজে মৌলিক পদার্থ, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেন নিজে মৌলিক পদার্থ, এই অক্সিজেন নিজে মৌলিক পদার্থ। এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে, মানে দুইটা মৌলিক পদার্থ মিলে যে যৌগটা ফর্ম করলো, এটাই হচ্ছে যে যৌগিক পদার্থ, বা যে পদার্থটা তৈরি করলো এটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে যে স্বাধীন, মৌলিক পদার্থ পৃথিবীতে 118টা, একদম লিমিট, এগুলা 118টাই পর্যন্ত আবিষ্কার হয়েছে। আর যৌগিক পদার্থ হলো একাধিক মৌলিক পদার্থ মিলে যেটা তৈরি করছে, সেটা হলো যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থের সংকেত ইতিমধ্যে আমরা জেনে গেছি, মৌলিক পদার্থের প্রতীক কী আমরা পর্যায় সারণীতে পড়ছি না? টোটাল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। আজকে আমরা যৌগিক পদার্থ নিয়ে পড়বো মূলত, এই যৌগিক পদার্থের সংকেত বা এই যৌগিক পদার্থকে আমরা কীভাবে প্রকাশ করি, ঠিক আছে? তো এখানে আমি ইতিমধ্যে একটা সংকেত লিখে ফেলছি, সেটা হলো যে পানি, H2O। এই যে এটাই হচ্ছে যে মূলত পানির সংকেত। এটাই কি? এটা হচ্ছে যে একটা পানির সংকেত, H2O। H2O এটা একটা কি? পানির সংকেত। তাহলে যৌগের একটি অণুতে যেসব পরমাণু থেকে তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়, যেমন দুটো হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু হলে পানির অণু গঠিত হয়। তাহলে এই পানির অণুটাই হলো পানির সংকেত। তাহলে আমি কি বললাম? H2O-তে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এই যে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে যে সংকেতটা গঠিত হলো, ওটাই হলো রাসায়নিক সংকেত। বুঝে গেছে? এরপর আসো,
সুতরাং মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংকেতের নিচে ডান পাশে ছোট্ট করে সংখ্যা লেখা হয়, মানে আমাদের বা সাবস্ক্রিপ্ট আকারে লিখি। সাবস্ক্রিপ্ট মানে হলো যে কোনো একটা শব্দের নিচে ছোট্ট করে লেখা, মনে করো যে এটা একটা এর নিচে তুমি কোনো ডান পাশে যদি নিচে ছোট্ট করে কোনো সংখ্যা লিখো, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর আমরা উপরে স্কোয়ার কিউব এরকম লিখি না, এগুলো হচ্ছে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, উপরে লেখা মানে হলো সুপারস্ক্রিপ্ট, আর নিচে লেখা মানে কি, নিচে লেখা মানে হলো সাবস্ক্রিপ্ট। তো আমরা এরকম লিখি H2O, এই যে এই টুটাকে আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে লিখি, মানে হলো হাইড্রোজেনের নিচে ছোট করে লিখি, হাইড্রোজেনের নিচে ছোট করে লিখি। এর মানে কি, এর মানে হলো এই যৌগের অণুতে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে দুইটা। অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা। বুঝে গেছে? তাহলে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। অক্সিজেন আছে কয়টা? একটা। ওকে, এটা হচ্ছে যে রাসায়নিক সংকেত। এটা কি? রাসায়নিক সংকেত। তাহলে এই যে লেখার সংকেত নিয়ে আমরা মূলত এই যে এই সংকেতের বিভিন্ন নিয়ম বা এই লেখার ফর্মুলা কীরকম, এগুলো নিয়ে আমরা যদি বিস্তারিত জানি, খেয়াল করো। তো কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। এখন যেটা বললাম, মনে করো যে H2O, এই H2O এর হাইড্রোজেনের নিচে ছোট্ট করে আমরা 2 লিখছি। এর মানে হলো এই সংকেতের মধ্যে, এই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তার মানে ওই যে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির ডান পাশে ছোট করে লিখতে হবে, মানে যতটা আছে সেটা নিচে ছোট্ট করে লিখতে হবে। মনে করো অক্সিজেন গ্যাস, আমরা যে অক্সিজেনটা এখন গ্রহণ করছি, এই অক্সিজেন গ্যাসের সংকেত হলো U2, মানে হলো অক্সিজেন আছে দুইটা। বুঝছো? সেমভাবে U3, এটা হচ্ছে ওজোন গ্যাসের সংকেত। তো এটা হচ্ছে যে 3টা অক্সিজেন এখানে আছে, এটাই। তাহলে নাইট্রোজেন অণুতে 2টা পরমাণু থাকে, তার নাইট্রোজেন অণুর সংকেত হলো N2, মানে 2টা নাইট্রোজেন। ওজোন এর একটি অণুতে 3টা অক্সিজেন পরমাণু থাকে, তাই ওজোন অণুর সংকেত হলো U3। ঠিক আছে? তাহলে যদি নাইট্রোজেন N2 মানে কি 2টা নাইট্রোজেন আছে, O3 মানে কি এখানে 3টা অক্সিজেন আছে। কিছু মৌল অণু গঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দিয়েই বোঝানো হয়, যেমন সকল ধাতু। এই যে মনে করো সোডিয়াম, সোডিয়াম দেখবা যে অণু গঠন করতেছে না নিজে, মানে এটা মৌলিক অণুটা গঠন করতেছে না। আমরা কখনো Na2 পাবো না, বুঝছো? আমরা এই সোডিয়ামকে সোডিয়াম হিসেবে পাবো। তারপর মনে করো যে পটাশিয়াম আছে না, এই পটাশিয়ামকে তুমি হিসেবে, শুধু পটাশিয়াম হিসেবেই পাবা, এটাকে আলাদা K2 হিসেবে পাবে না, যেমনটা তুমি O2 পাচ্ছ। ঠিক আছে? এগুলো আরও বড় হলে তোমরা আস্তে আস্তে বুঝবা আসলে কেন, কারণ আরও অধ্যায়গুলো বাকি আছে, তো এগুলো বুঝতে হবে, সব কিছু বুঝলে এগুলো ক্লিয়ার হবে। তো যেমন এখানে আয়রনের উদাহরণটা দিছে। আয়রন আমাদের শুধু এভাবে করে আমরা লিখি, আয়রনের জন্য কোনো নিজে একক অণু গঠন করে না সে। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু গঠন করে না। আবার হিলিয়ামকে আমরা H হিসেবে, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো জানো তোমরা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। আমাদের গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে, পর্যায় সারণী গ্রুপ 18, আমি বারবার বলতেছি পর্যায় সারণী অধ্যায়টা তোমাদের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। পর্যায় সারণী অধ্যায়টা ছাড়া তুমি রসায়ন ভালো বুঝতে পারবে না কখনোই। পর্যায় সারণী অধ্যায়ে আমরা যথেষ্ট সময় দিয়ে পড়ে আসছি, যারা এখন ভুলে গেছো বা আগে পড়া হয় নাই একটু দেখে নিও, ঠিক আছে? বেশ করে পর্যায় সারণীটা। তাহলে গ্রুপ 18 এর মৌলগুলো কী কী আছে? গ্রুপ 18 এর মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণী গ্রুপ 18 এর মৌল। এই গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে এগুলাই অণু, এগুলো আলাদাভাবে কোনো এরকম যৌগ গঠন করে না, মানে এগুলোতে তুমি এরকম যৌগ গঠন করতে দেখবে না। আর এগুলো তো নামই তো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? এরা একদম নিষ্ক্রিয়, মানে সহজে কারোর সাথে বিক্রিয়া করবে না। নিষ্ক্রিয় মানে কি? এরা একদম নিষ্ক্রিয়, মানে সহজে কারোর সাথে বিক্রিয়া করবে না, মানে নিজে যেমন আছে তেমনই থাকতে চাইবে সবসময়। তাহলে এটা গেল, এই বিষয়টা গেল। এরপরেরটা হচ্ছে যে কখনো কখনো কোনো যৌগের অণু 2টা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত। এই যে যেমন সোডিয়াম ক্লোরাইড, এই যে খাবার লবণ, তোমরা যে খাবার লবণ খাও, এই খাবার লবণের সংকেত হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে একটা সোডিয়াম আসছে, একটা ক্লোরাইড আসছে, এখানে একটা কি আসছে? সোডিয়াম আসছে, একটা ক্লোরাইড আসছে। এই সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হবে। তাদের যোজনী দিয়ে যদি কোনো ধরনের সংখ্যা বিভাজ্য না হয়, তাহলে দ্বিতীয় পরমাণু মৌলের পাশাপাশি লিখে একটি মৌলের পাশে অন্যটি যোজনী লিখতে হবে। কথাটা একটু জটিল, আমি তোমাদেরকে এরকম করে সিম্পলি বুঝাই দেই, খেয়াল করো। ধরো যে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে যে 3। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে যে 2। বুঝছো? এটা মুখস্থ। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। গ্রুপ 13 এর মৌল, এগুলো লাস্ট দিন পড়াইছিলাম। গ্রুপ 13 এর মৌলের সবার যোজনী 3। অক্সিজেন গ্রুপ 16 এর মৌল, সবার যোজনী 2। যাই হোক, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। অক্সিজেনের যোজনী কত? 2।
তুমি যখন অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনকে ইউজ করে ব্যবহার করে যৌগ গঠন করবা তখন কীরকম করবা? দেখো, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন আগে পাশাপাশি লিখলা, লেখার পরে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, এই 3টা দিবা অক্সিজেনের নিচে, অক্সিজেনের যোজনী 2, এই 2টা দিবা অ্যালুমিনিয়ামের নিচে, মানে আড়াআড়ি যাবে, একজনেরটা আরেকজনে নিবে। বুঝতে পারছো? এটাই মূলত এখানে বলছে যে তোমার পাশাপাশি দুইটা বিভাজন না হলে একটি মূলের পাশে অন্যটির যোজনী লিখতে হবে। যেমন অ্যালুমিনিয়ামের 3, অক্সিজেনের 2, তাহলে এই যে এখানে অ্যালুমিনিয়ামের যোজনের জন্য লিখতে হবে অ্যালুমিনিয়াম প্রতি ডান পাশে ব্যবহার করে, এখানে একটা এক্সপ্লেন করছে। আরেকটা বলি আমি, তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা বুঝছো, তাহলে কীভাবে হয়েছে? মূলত অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে যে 3, অ্যালুমিনিয়ামেরটা বসছে অক্সিজেনের নিচে, অক্সিজেনের যোজনী হচ্ছে যে 2, এই অক্সিজেনেরটা বসছে অ্যালুমিনিয়ামের নিচে। বুঝছো? এখন আসো যে আরেকটা বলি, এটা হচ্ছে যে মনে করে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে যে 2, ক্লোরাইডের যোজনী হচ্ছে যে 1। তুমি ক্যালসিয়াম এবং ক্লোরাইডের সমন্বয়ে যৌগ গঠন করতে চাচ্ছ, এই ক্যালসিয়ামের যোজনী যে 2, এই 2টা দিবা ক্লোরাইডের নিচে, ক্লোরিনের যোজনী যে 1, এই 1টা দিবা ক্যালসিয়ামের নিচে। 1 আমরা সচরাচর দেই না, কিছু না থাকা মানে একটা আছে। বুঝছো? সেমভাবে আরেকটা দেখো, এখানে এখানে তোমার অ্যালুমিনিয়াম সালফেট, এই বিষয়টা একটু দেখো। অ্যালুমিনিয়াম সালফেট কীভাবে গঠন হয়েছে? অ্যালুমিনিয়াম যোজনী কত বললাম? 3, সালফেট SO4 2 মাইনাস, আর এই সালফেট আয়নের যোজনী হচ্ছে যে 2। বুঝছো? অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, সালফেটের যোজনী কত? 2। এখন এই অ্যালুমিনিয়াম এবং সালফেট ইউজ করে তুমি যৌগ বানাতে চাচ্ছ। এটা সালফেট কিন্তু পুরোটাই একটা তোমার একটা তোমার যৌগমূলক, এটা মনে রাখতে হবে। সালফেট পুরোটা একটা যৌগমূলক। এই যে আমি এখানে যে ইয়াটা দেখালাম, এই যে এটা সালফেট SO4 2 মাইনাস, খেয়াল করো কই গেল, SO4 2 মাইনাস সালফেট, ঠিক আছে? SO4 2 মাইনাস পুরোটা একটা কি যৌগমূলক, এটাকে আমরা পুরোটাই ইউজ করব। এই যে যোজনী কত? 2, SO4 2 মাইনাসের যোজনী কত? 2। তাহলে এই যে তুমি এখানে সালফেট লিখলা, তাহলে দেখো অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে যে 3, সালফেটের যোজনী হচ্ছে যে 2। এখন তুমি এই অ্যালুমিনিয়াম এবং সালফেটকে ইউজ করে যৌগ বানাবা, তাহলে এই যে অ্যালুমিনিয়াম দিলা, এখানে সালফেট দিলা SO4 2 মাইনাস, অ্যালুমিনিয়ামের যে 3, এই 3টা যাবে সালফেটের নিচে। এখন সালফেট তো 2টা আছে, এই জন্য আমরা এখানে কি করব, এখানে এই যে তোমার SO4 এই 3টা দিব এখানে, ঠিক আছে? এখানে SO4 হোল 3টা দিতে হবে, কারণ হলো আমাদের এই যে অ্যালুমিনিয়ামের যোজনীটা 3, এই S এবং O দুইটার নিচেই যাবে, এই জন্য আমরা ব্র্যাকেট ইউজ করছি। আর সালফেটের যোজনী যে 2, এই যোজনী আসবে অ্যালুমিনিয়ামের নিচে, এই জন্য অ্যালুমিনিয়াম সালফেট এভাবে গঠন হয়। বুঝছো? তাহলে সালফেটের যোজনী আসছে অ্যালুমিনিয়ামের নিচে, অ্যালুমিনিয়ামের যোজনী গেছে সালফেটের নিচে, সিম্পল। আর H2টা কীভাবে গঠন হয়েছে? পানি। H2টা কীভাবে গঠন হয়েছে? অক্সিজেনের যোজনী হলো 2, হাইড্রোজেনের যোজনী হলো 1। তাহলে এই যে অক্সিজেনের যোজনী যাবে হাইড্রোজেনের নিচে, যে 2টা আসলো, আর হাইড্রোজেনের 1 যাবে অক্সিজেনের নিচে, একটা দেওয়া যে না দেওয়া একই কথা, এই জন্য আমরা দিলাম না। বলো এই কনসেপ্টটা বা 2 নম্বর পয়েন্টটা তোমরা সবাই বুঝছো কিনা? আমি বইয়ের লাইনগুলো পড়ি নাই, আমি নিজের মতো ভাষায় বোঝাই দিছি। বইয়ের লাইনগুলো পড়লে একটু কঠিন লাগতে পারে, তোমরা এখন বুঝে গেলে কনসেপ্টটা, এরপরে তোমরা বই থেকে একটু রিডিং পড়তে পারো। নামিমনি বুঝে গেছে? মনীষা বুঝে গেছে কি? মনীষা শীল, স্যার বুঝছি। ওকে। আহাত, আগামীকাল কি পরীক্ষা ভাইয়া? Grade 2. আচ্ছা, ওকে। তাহলে এই বিষয়টা আশা করি বুঝছো সবাই, হ্যাঁ? না বুঝলে আরেকবার দেখে নিও, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে যে তোমাদের যৌগ লেখার সংকেত, হ্যাঁ? এবার এখানে কিছু নর্মাল কথাবার্তা, এগুলো আহামরি কঠিন কিছু না, হ্যাঁ? এগুলো একদমই নর্মাল কথাবার্তা। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত, এই বিষয়গুলো আমি একটু দেখাই দেই। আণবিক সংকেত বলতে তুমি কি বুঝছো? দেখো, যে মনে করো এটা একটা যৌগ, হ্যাঁ? এটা একটা যৌগ, এই যৌগটার নাম হচ্ছে যে মনে করো মিথেন, CH4। এই মিথেনকে তুমি যদি ভাঙো, একটা কার্বন পাবা, 4টা হাইড্রোজেন পাবা। মানে হলো এই কার্বনের যোজনী হলো 4, তার মানে এই চারদিকে 4টা হাত দিবা, এগুলাকে আমরা বলি হাত। এগুলাকে কি বলি? যোজনের অপর নাম কি? হাত। এটা মনে রাখিও, মানে হাত আর কি, আমরা এটাকে নর্মালি বোঝার জন্য বলি আর কি, হাত। মানে হলো এখান দিকে 4টা হাত আছে, ওই হাতে সে 4টা হাইড্রোজেনকে ধরে ফেলবে। এই যেদিকে একটা হাইড্রোজেন ধরলো, এদিকে একটা হাইড্রোজেন ধরলো, এদিকে একটা হাইড্রোজেন ধরলো, এদিকে একটা হাইড্রোজেন ধরলো, এইভাবে তোমার এই যে মিথেনটা গঠন হয়েছে CH4। বুঝছো? সেমভাবে H2, ওই যে এখানে যেটা দেখালাম,
এখানে তুমি যদি H2টা দেখো মানে পানি, H2টা দেখো মানে অক্সিজেনের হাত হলো দুইটা, অক্সিজেনের হাত কয়টা? দুইটা, মানে অক্সিজেনের যোজনী দুই মূলত। তাহলে এই যে একটা হাতে সে একটা হাইড্রোজেনকে দেবে আর একটা হাতে সে আরেকটা হাইড্রোজেনকে দেবে, এভাবে H2ওটা গঠন হয়। মানে তুমি যদি এভাবে গাঠনিক সংকেত আকারে লিখো তাহলে এভাবে করে লিখবা আর কি, বুঝছো? এটা হচ্ছে গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত। একটু রিডিং দিও। এখন এগুলো মোটামুটি লেস ইম্পর্টেন্ট টপিক ছিল, এগুলো আসবে না খুব একটা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের যেটা বুঝে যাইতেই হবে সেটা হচ্ছে অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম। এটা বোঝা ছাড়া তুমি রাসায়নিক বন্ধন অধ্যায় ভালো মতো করে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এর আগে আমাদের নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটু জানতে হবে। আমরা জানি পর্যায় সারণীর যে গ্রুপ 18, পর্যায় সারণীর যে গ্রুপ 18 নাম্বার গ্রুপটা, ওই 18 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে এগুলোকে আমরা বলি কি নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কেন বলি? কারণ এগুলো সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। এখন এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা তুমি একটু খেয়াল করো। এখানে টোটাল আমাদের 2টা 4টা 5 6টা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। 2 নাম্বার থেকে খেয়াল করো, নিয়ন থেকে। হাইড্রোজেনটা আমরা হিলিয়ামটা পরে দেখতেছি। নিয়নের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2s2 2p6, ইলেকট্রন 8টা ফিল আপ হয়ে গেছে। আর্গনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3s2 3p6, 8টা ফিল আপ। ক্রিপ্টন সর্বশেষ ইলেকট্রন কয়টা? 4s2 4p6, 8টা। 6 দিয়ে কত? 8, 6 দিয়ে কত? 8, 6 দিয়ে কত? 8। জেনন, জেননের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6 দিয়ে কত? 8, 8টা ফিল আপ হয়ে গেছে। রেডন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6 দিয়ে 8 ফিল আপ হয়ে গেছে। তুমি একটা বিষয় খেয়াল করছো, এই নিষ্ক্রিয় গ্যাসের সবার শেষ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা করে? 8টা করে। সবার শেষ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা করে? 8টা করে। তাহলে এই যে সবার সর্বশেষ কক্ষপথে 8টা করে, তার মানে অষ্টক। আমরা 8-এর অপর নাম কি? অষ্টক না? অষ্টক। তাহলে অষ্টম শ্রেণী বলো না? অষ্টম শ্রেণী মানে ক্লাস 8, তাহলে ওখান থেকে আসে অষ্টক। হ্যাঁ, অষ্টম, অষ্টক, অষ্টম। তাহলে এই যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এই সবার শেষে ইলেকট্রন সংখ্যা কয়টা করে? 8টা করে। অন্যান্য যে মৌলগুলো আছে, অন্যান্য যে মৌল, মনে করো যে আমাদের গ্রুপ 1-এর সোডিয়াম মৌলটা, এই সোডিয়াম মৌলের লাস্ট সর্বশেষ শক্তি স্তরে তুমি যদি খেয়াল করো দেখবা যেখানে 8টা ইলেকট্রন নাই। বাট আমাদের এই নিষ্ক্রিয় গ্যাস বাদে বাকি যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে 118টা মৌল, ওই 118টা মৌলের সবার টেন্ডেন্সি থাকে, টেন্ডেন্সি মানে হলো যে তোমার ইচ্ছা, সবার মানে ইচ্ছা থাকে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসে লাভ করবে। মানে সবার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হবে নিষ্ক্রিয় গ্যাসের মতো। মানে আমি সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে চাই, বিষয়টা এমন যে ওরা সবাই কার মতো হইতে চায়? নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের লাস্ট শক্তি হচ্ছে 8টা ইলেকট্রন, সবাই চায় যে 8টা ইলেকট্রন ফিল আপ করে ফেলতে, বুঝছো? তাহলে পর্যায় সারণীতে টোটাল যতগুলো মৌল আছে সবার একটা টেন্ডেন্সি থাকে, সবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, সবাই কার মতো হবে? নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। সবার একটা ইচ্ছা যে সবাই কার মতো হয়ে যাবে? নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে। এই যে এখানে তারা সবাই কত ফিল আপ করবে? 8টা ফিল আপ করবে। এই যে 8টা ইলেকট্রন ফিল আপ করার যে প্রসেস, এটাকে আমরা বলবো অষ্টক নিয়ম। এটাকে কি বলবা? অষ্টক নিয়ম বলবা, বুঝছো? অক্টেট বাংলায় বললে আমরা বলবো 8টা ইলেকট্রন ফিল আপ করার যে টেন্ডেন্সি, একদম সহজ ভাষায় যেটা বোঝালাম। তাহলে দেখো আবারও বলি, আমাদের সর্বশেষ যে গ্রুপ 18-এর মৌলগুলো আছে, গ্রুপ 18-এর যে মৌলগুলো সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা করে? 8টা করে। এবং আমাদের পর্যায় সারণীর যে অন্যান্য মৌলগুলো আছে সবার একটা টেন্ডেন্সি থাকে, সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে এবং নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করবে। এই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করার যে প্রসেস, এটাকেই বলা হয় অষ্টক নিয়ম। মানে সে যেভাবেই হোক 8টা ইলেকট্রন ফিল আপ করবেই, হয় ইলেকট্রন দিবে, না হয় ইলেকট্রন নিবে, না হয় ইলেকট্রন শেয়ার করবে, মানে যে কোনোভাবেই হোক সে ইলেকট্রনের মধ্যে এই অষ্টক নিয়মের এই তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবেই, ঠিক আছে? এখন আমরা যদি বিষয়টা একটু দেখি, তাহলে এগুলো হচ্ছে মূলত অষ্টক নিয়ম। তাহলে আমরা একটু রিডিংগুলো পড়ি। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়, মানে তারা সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান। এখন আমি হিলিয়ামটা বাদ দিলাম কেন শুরুতে? হিলিয়ামের মধ্যে কিন্তু 8টা নাই, হিলিয়ামের মধ্যে কয়টা আছে? 2টা আছে। এই হিলিয়ামের মতো যে হতে চাইবে তাকে বলবো 2-এর নিয়ম। এই যেখানে দেখো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে 2-এর নিয়ম। মানে যদি 8টা ইলেকট্রন ফিল আপ করতে চাই অন্যান্য মৌলগুলোর মতো তাহলে অষ্টক নিয়ম, আর যদি হিলিয়ামের মতো হইতে চাই তাহলে বলবো যে 2-এর নিয়ম, ঠিক আছে? তো এখানে বলতেছে হিলিয়াম ছাড়া, এই জন্য হিলিয়াম ছাড়া বাকি সবাই কয়টা ইলেকট্রন ফিল আপ করতে চাই? 8টা। সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান।
অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন কিংবা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনের ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রোবিন্যাস লাভ করে। মানে আমাদের যে অন্যান্য মৌলগুলো আছে সবাই তোমার হয় ইলেকট্রন গ্রহণ করবে, না হয় ইলেকট্রন বর্জন করবে, না হয় ইলেকট্রন ভাগাভাগি করবে, মানে যেভাবেই হোক সে ইলেকট্রন হয় দিয়ে দিবে, না হয় অন্য কারো কাছ থেকে নিবে, না হয় ভাগাভাগি করবে, মানে শেয়ার করবে। তারা সর্বশেষ 8টা ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রোবিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলা হয়। মানে তারা সবাই চায় যে এই 8টা ইলেকট্রন ফিল আপ করে ফেলতে সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো। যেমন মিথেন পরমাণুতে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে আমাদের এখানে। তো 4টি ইলেকট্রন এখানে 8 বোঝাচ্ছে, এটা আমাদের 4টি ইলেকট্রন কার্বন নিজস্ব এবং বাকি 4টি আমাদের হাইড্রোজেন পরমাণু থেকে আছে। এগুলো আমরা পড়বো, এগুলো সমযোজী যখন বন্ধন পড়বে এগুলো আঁকতে হবে, এগুলো তখন একে একে বোঝাবে, এখন বোঝাই দিলে তোমরা মাথায় থাকবে না। তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা, এই নিষ্ক্রিয় গ্যাস তো বুঝলা যে তারা অষ্টক ফিল আপ আছে, অষ্টক ফিল আপ আছে, সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ আছে। 8টা ইলেকট্রন ফিল আপ থাকলেই তারা ইলেকট্রন দিবেও না, তারা ইলেকট্রন নিবেও না, তারা ইলেকট্রন দিবেও না, তারা ইলেকট্রন নিবেও না, তারা অন্য কারোর সাথে শেয়ারও করবে না। এই জন্য এগুলোকে আমরা বলি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, সে কিচ্ছু করবে না, মানে আইসোলেটেড, কারোর সাথে কিচ্ছু করে না, কারোর সাথে কোনো বিক্রিয়াই করে না, ঠিক আছে। সে নিজেই মানে ফিল আপ, সে কারোর সাথে কোনো বিক্রিয়ার টেন্ডেন্সি দেখায় না, কারণ তার মধ্যে সর্বশেষ কক্ষপথটা ইতিমধ্যে ফিল আপ, সর্বশেষ কক্ষপথে ইতিমধ্যে 8টা ইলেকট্রনে পূর্ণ হয়ে গেছে, এখানে সে আর বিক্রিয়া করার কোনো প্রয়োজন হয় না। ওকে, তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাসের সময় ইলেকট্রোবিন্যাসে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন রয়েছে এবং হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টা ইলেকট্রনের প্রয়োজন হয়। কাজেই আমাদের ইলেকট্রোবিন্যাস স্থিতিশীল, মানে এখানে আমাদের হিলিয়ামের ক্ষেত্রে তুমি দেখো যে 2টা, বাকি সবগুলোর ক্ষেত্রে 8টা। তো অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান, 8টা ইলেকট্রন দেখো সবার ক্ষেত্রে 8টা, 2s2 2p6 8টা, 3s2 3p6 লাল করা আছে এখানে, 4s2 4p6 8টা, 5s2 5p6 8টা, 6s2 6p6 8টা। সবার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 8টা। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। সর্বশেষ শক্তি স্তরে 2টি থাকলে তাকে দ্বিত্ব এবং 8টি থাকলে তাকে অষ্টক বলা হয়। তাহলে ওই যে বললাম 2 এর নিয়ম বা দ্বিত্ব একই কথা, 8টি ইলেকট্রন থাকা মানে অষ্টক নিয়ম। সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল, মানে তারা একদম স্থির, কারোর সাথে কোনো বিক্রিয়া করতে চাইবে না। অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না, মানে তারা ইলেকট্রন নিবেও না, তারা ইলেকট্রন দিবেও না, এই যে এটাই। এমনকি অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না, মানে তারা একদম আইসোলেটেড, বলবে যে আমি একদম ভালো আছি, আমার কোনো ইলেকট্রন লাগবেও না, আমি কাউকে দিবও না। এরা রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে, মানে নিষ্ক্রিয়। এরা কেমন? এরা একদম রাসায়নিকভাবে আসক্তিহীন। আসক্তি মানে কি? তাদের মধ্যে কোনো বিক্রিয়ার কোনো টেন্ডেন্সি নাই, কারোর সাথে কোনো বিক্রিয়া করে না, কিচ্ছু করে না, এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি অন্য কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূর্ণ থাকে না, ফলে তারা স্থিতিশীল হয় না। অন্যান্য মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূরণ করতে চায়, মানে অন্যান্য যে মৌলগুলো আছে সেগুলো চায় যে এগুলোর মতো হয়ে যাইতে, এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে। এজন্য তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, প্রদান অথবা ভাগাভাগির মাধ্যমে পরস্পর বন্ধন গঠন করে। এই জায়গা থেকে আসছে আস্তে আস্তে রাসায়নিক বন্ধন, মানে অন্যান্য মৌলগুলা তোমার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ করার একটা টেন্ডেন্সি দেখাবে, কারণ তাদের মধ্যে 8টা ইলেকট্রন ফিল আপ নাই। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করো যে সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p6 3s1, ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তাহলে এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 3s1, মানে একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? একটা। এখন এই যে এই সোডিয়াম যদি অষ্টক ফিল আপ করতে চায় তাহলে তার কয়টা প্রসেস আছে খেয়াল করো। লাস্ট অরবিটাল হচ্ছে 3, এখন এই 3 অরবিটালে একটা ইলেকট্রন আছে, বাকি আরও কয়টা ইলেকট্রন লাগবে? 8টা ফিল আপ করার জন্য, বাকি আরও 7টা লাগবে। তাহলে এই 7টা ইলেকট্রন নিতে হবে বাইরে থেকে। অথবা সে আরও একটা পদ্ধতিতে যাইতে পারে, সেটা হলো যে এখানে 3s1 মানে একটা ইলেকট্রন আছে, সে যদি সামহাও একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার সর্বশেষ অরবিটাল হয়ে যাবে এটা 2s2 2p6। তাহলে এখানে 8টা ইলেকট্রন ইতিমধ্যে আছে, তাহলে এটা যদি ত্যাগ করে দিতে পারে, ইলেকট্রনটা যদি সে মুছে দেয়, চলে যায়, তাহলে এখন হয়ে যাবে এটা 2s2 এখানে 10টা ফিল আপ আছে। তার মানে তার কাছে 2টা প্রসেস আছে, একটা হলো যে বাইরে থেকে 7টা ইলেকট্রন নেওয়া, আর একটা হলো যে এই একটা ইলেকট্রনটা ত্যাগ করে দেওয়া। কোনটা সহজ? 7টা ইলেকট্রন নেওয়া সহজ নাকি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ? অবশ্যই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ, কারণ আমাদের প্রকৃতিতে অত বেশি শক্তি নাই যে সে 7টা ইলেকট্রন নিবে। তাহলে সে কি করবে? সে মূলত একটা ইলেকট্রন এখান থেকে কি করবে? ছেড়ে দিবে। এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে,
এটাই হচ্ছে যে তার বিক্রিয়া করার একটা কৌশল, এবং একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে মূলত বিক্রিয়ায় বন্ধন গঠন করে ফেলবে, বিক্রিয়ার মাধ্যমে বন্ধন গঠন করে ফেলবে। এটাই হচ্ছে যে প্রসেস। তার মানে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে অনেক সময়, আবার আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখবো যে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে প্রদান করতে পারে। এই যে সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম ইলেকট্রন প্রদান করতেছে, আবার অনেক সময় দেখবে যে সে গ্রহণও করতেছে না, সে তোমার ছেড়েও দিচ্ছে না। কী করবে? ভাগাভাগি করবে, বলবে যে আমরা 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 ছাড়বও না, আমরা কেউই ছাড়বো না, আসো আমরা ভাগাভাগি করি, আমরা শেয়ার করি দুজনে দুজনে, এই ইলেকট্রনটা আমারও, এই ইলেকট্রনটা তোমারও। আমরা দেখবো বিক্রিয়াগুলো। তাহলে এভাবে ভাগাভাগি করে তারা বন্ধন গঠন করে, বুঝতে পারছো? তাহলে অষ্টক ফিল আপের জন্য আলটিমেটলি তারা কি করে? তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, প্রদান করতে পারে, কিংবা ভাগাভাগি করতে পারে। বুঝছো? বলো এখন অবধি যা বললাম এগুলো সবার কাছে ক্লিয়ার কিনা? মহসিন, বুঝতে পারছো? জি ভাইয়া বলছি। জুনায়েদ, ফারজান, জুলকার, বুঝছি বুঝছি। আদিরা? বসছি। ওকে। রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক গঠনের কারণ, হ্যাঁ, ক্লিনিক্যাল বন্ডস অ্যান্ড দ্য কজেস অফ দেয়ার ফরমেশন। আচ্ছা, তো আমরা আজকে ছোট্ট একটা বিষয় কমপ্লিট করে শেষ করে দিব, ঠিক আছে? তো এতক্ষণ যা বললাম এগুলো দেখে আবার বলতে হবে যে রাসায়নিক বন্ধন এগুলো রিডিং দিবা, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের মনে ক্যাটায়ন বুঝতে হবে, অ্যানায়ন বুঝতে হবে। দেখো আমি কিছু উদাহরণের মধ্যে তোমাদেরকে বিষয়টা বুঝাইতে হবে। ধরো এখানে আমি তোমার একটা মৌল আঁকতেছি, সেটা হচ্ছে যে সোডিয়াম, তো একবার আঁকলাম, সোডিয়াম আবার আঁকি। সোডিয়াম কয়টা? 11টা ইলেকট্রন। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s1, ঠিক আছে? এবং তুমি একটা বিষয় জেনে রাখো, সেটা হলো কোনো মৌল যখন ইলেকট্রন দান করবে তখন সে পজিটিভ হিসেবে আমরা তাকে লিখব, বুঝতে পারছো? বা প্লাস হিসেবে আমরা লিখব। তাহলে ইলেকট্রন দান করা মানে কি? পজিটিভ হওয়া। আর কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করবে, মনে করে এটা ইলেকট্রনটা গ্রহণ করতেছে, তাহলে এটাকে আমরা লিখব ক্লোরিন মাইনাস। তাহলে কোনো মৌল যদি ইলেকট্রন দান করে তাহলে তুমি বলবা সেটাকে প্লাস, কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তুমি তাকে বলবা মাইনাস বা নেগেটিভ, বুঝছো? তাহলে কোনো যৌগ যখন ইলেকট্রন দান করে তাহলে আমরা সেটাকে প্লাস হিসেবে লিখি। কেন প্লাস লিখি? কারণ এখানে আসলে প্রোটন একটা বেড়ে যায়, এই জন্য ইলেকট্রনের চাইতে প্রোটন একটা বেড়ে যায়, কারণ তুমি ইলেকট্রন তো ছেড়ে দিছো। যাই হোক, কত বিষয় না বুঝলেও চলবে, তোমরা এটা জাস্ট জেনে রাখো, যখন তুমি ইলেকট্রন ছেড়ে দাও বা ত্যাগ করে তখন এটা প্লাস হিসেবে লিখি, যখন ইলেকট্রন গ্রহণ করে তখন এটাকে আমরা মাইনাস হিসেবে লিখি। এখন এখানে সোডিয়াম 11 আছে, তাহলে বললাম একবার যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? একটা। এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা দেখতে পাচ্ছ? একটা, 3s1। তাহলে এই সোডিয়াম যদি অষ্টক ফিল আপ করতে চাই, তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করতে চাই, তাহলে তার কী কী প্রসেস আছে? সে এখানে একটা ইলেকট্রন আছে, বাকি আরও 7টা ইলেকট্রন বাইরে থেকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। অথবা যে একটা ইলেকট্রন আছে এটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে এটা হয়ে যাবে লাস্ট কক্ষপথ, এবং এখানে তো 8টা ইলেকট্রন ফিল আপ আছেই, তাহলে হয়ে গেল। তাহলে আমরা জানি কোনটা সহজ, এই যে 7টা ইলেকট্রন নেওয়া সহজ নাকি একটা ইলেকট্রন দান করা সহজ? অবশ্যই একটা ইলেকট্রন দান করাটা সহজ। এবং এটা এখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে খেয়াল করো, এখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে সোডিয়াম তখন কী ফর্ম করবে? এই যে সোডিয়াম, তখন এই যে সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে, এবং এটাকে আমরা বলবো ক্যাটায়ন। এটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে যে আয়নে পরিণত হয়, এটা একটা কিসে পরিণত হলো? আয়ন না? এটাকে কিসে পরিণত হলো? আয়নে পরিণত হলো। তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়ে যে আয়নে পরিণত হলো এটাই হলো ক্যাটায়ন, বুঝতে পারছো? এবং ক্যাটায়ন হলো সবসময় কেমন? পজিটিভ। ক্যাটায়ন হলো সবসময় কেমন? পজিটিভ, একদম কথা। তাহলে দেখো, যখন কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দেয়, যখন কোনো মৌল একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। যখন কোনো মৌল একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন সে একটা প্লাস আয়নে বা পজিটিভ আয়নে পরিণত হয়, এবং যে আয়নে পরিণত হলো এটা হচ্ছে মূলত ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কখন তৈরি হয়? ইলেকট্রন ছাড়লে নাকি ইলেকট্রন গ্রহণ করলে? নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করলে। ক্যাটায়ন কেমন হয়? ক্যাটায়ন পজিটিভ হয়। ক্যাটায়ন কেমন হয়? পজিটিভ। বুঝছো?
এখন তাহলে ক্যাটায়নের বিষয়টা গেল, ক্যাটায়ন কিভাবে তৈরি হলো? ক্যাটায়ন মানে হলো যে ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হলো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ক্যাটায়ন। ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হওয়াটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। ধরো এখন ক্লোরিন, এই ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস হচ্ছে যে 17, ঠিক আছে? ক্লোরিনের ইলেকট্রোবিন্যাসটা একটু করো, 1s2 2s2 2p6, এরপর হচ্ছে 3s2 3p5। সর্বশেষ কক্ষপথটা খেয়াল করো, সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কয়টা ইলেকট্রন আছে? এদিকে 2টা, এদিকে 5টা, টোটাল কয়টা হলো? 7টা। অষ্টক ফিল আপের জন্য কয়টা ইলেকট্রন লাগবে? আর একটা। আর একটা ইলেকট্রন সামহাও সে যদি কোথাও থেকে গ্রহণ করতে পারে তাহলে তার অষ্টক ফিল আপ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে 7টা ইলেকট্রন তার কাছে আছে। তাহলে এখন সে কি করবে? অথবা এটাও পদ্ধতি আছে যে 7টা ইলেকট্রনই ত্যাগ করে দিতে হবে। তাহলে কোনটা সহজ? একটা ইলেকট্রন গ্রহণ করাটা সহজ তার কাছে। তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন তখন গ্রহণ করবে। তাহলে এই যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 7টা। এখন সে কি করবে? অষ্টক ফিল আপের জন্য একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করবে। এই যে ক্লোরিন একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে, যে প্লাস চিহ্ন, এখন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত? ক্লোরিন মাইনাসে পরিণত হবে। আবার বললাম, ইলেকট্রন গ্রহণ করলে কি বলছি? মাইনাসে পরিণত হয়। ইলেকট্রন ছেড়ে, এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, মাইনাস দিয়েছে কিন্তু এখানে, মাইনাস দিয়ে দেন সোডিয়াম প্লাসে পরিণত হলো। মানে এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে ইলেকট্রনটা ছেড়ে দিছে। আর উপরে যে পজিটিভ নেগেটিভ, এটা একটু মনে রাখিও যে যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন এখানে পজিটিভ লিখবো, যখন ইলেকট্রন গ্রহণ করে তখন এখানে নেগেটিভ লিখবো, ক্লোরিন মাইনাস। তাহলে সোডিয়াম প্লাস মানে কি? সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, যতগুলা ইলেকট্রন ছাড়বে ততগুলা প্লাস। মনে করো যে এখানে ক্যালসিয়াম আছে না, ওই ক্যালসিয়ামটা সচরাচর 2টা ইলেকট্রন ছাড়ে, এই জন্য আমরা লিখি ক্যালসিয়াম 2+। মানে যতগুলো ইলেকট্রন ছাড়বে ততগুলা প্লাস, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ততগুলা মাইনাস। ওকে, তাহলে যেটা বোঝাইতে চাচ্ছিলাম, এই যে সোডিয়ামটা একটা ইলেকট্রন ছাড়লো, সোডিয়ামটা ইলেকট্রনটা ছেড়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। ওই ক্লোরিনটা ওই একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং ক্লোরাইড মাইনাসে পরিণত হলো। দুজনেই খুশি, কারণ সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে অষ্টক ফিল আপ হইলো, ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক ফিল আপ হইলো। এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হলো তাকে আমরা বলি অ্যানায়ন। তাকে আমরা কি বলি? অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন ক্লিয়ার, যে ক্যাটায়ন মানে হলো ইলেকট্রন দান করবে এবং এটা পজিটিভ, অ্যানায়ন মানে হলো ইলেকট্রন গ্রহণ করবে এবং এটা নেগেটিভ। আবারও বলতেছি, ক্যাটায়ন মানে হলো ইলেকট্রন দান করবে এবং এটা পজিটিভ, অ্যানায়ন মানে হলো ইলেকট্রন গ্রহণ করবে এবং এটা নেগেটিভ। এখন আলটিমেটলি আমি একটু ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বিষয়টা একটু কনক্লুশন করে দিই। তাহলে এই যে এখানে আমরা পড়লাম ক্যাটায়ন অ্যানায়ন, এটা মূলত আমরা চিত্রের মাধ্যমে কীভাবে বুঝবো? ধরো যে এটা সোডিয়াম, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে দেখো এখানে 1s2, এই যে 2টা ইলেকট্রন, তারপর সর্বশেষ কক্ষপথে আমরা জানি 8টা ইলেকট্রন থাকে, এরপর একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে যে সোডিয়াম। এরপর এখানে ক্লোরাইড আছে না, এই ক্লোরাইডের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা। তাহলে এখানে 2টা 4টা 6টা 8টা হলো, সবার বাইরের কক্ষপথে 7টা থাকবে, 2টা 4টা 6টা 7টা। এখন এই সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে একটা, ক্লোরাইডের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। এই সোডিয়াম একটা ইলেকট্রন দিলে তার অষ্টক ফিল আপ হয়, ক্লোরিন একটা ইলেকট্রন নিলে তার অষ্টক ফিল আপ হয়। তাহলে সোডিয়াম বলবে তুমি একটা ইলেকট্রন আমার কাছ থেকে নিয়ে নাও, এই যে নিয়ে নিছে, এই ইলেকট্রনটা চলে আসবে এখানে, ফলে সোডিয়ামটা ইলেকট্রন দান করবে, সোডিয়াম ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে, ক্লোরাইডটা একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হবে। এই সোডিয়াম এবং ক্লোরাইড যখন পরস্পরের সাথে এখন যুক্ত হয়ে গেছে তখন সোডিয়াম ক্লোরাইড নামক বন্ধন বা রাসায়নিক একটা যৌগ গঠন করে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যৌগ, যেটা আমরা খাবার লবণ হিসেবে খাই। আমরা যে খাবার লবণ খাই এটার সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। এটা কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা কীভাবে তৈরি হয়েছে? এটা মূলত এইভাবে তৈরি হয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে এবং ক্লোরাইড ওই একটা ইলেকট্রনটা গ্রহণ করছে, সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা ক্লোরাইডটা গ্রহণ করে তোমার সোডিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করছে। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো, ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হলো এবং সোডিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করলো। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন এবং আমরা অলমোস্ট আয়নিক বন্ধন শেষ করে ফেলছি। বলো এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? জুনায়েদ, বুঝছো? জি। তারপর হচ্ছে আমাদের
মনীষা শীল, বুঝছো? স্যার মহসিন, বুঝছি। জুলকার, বুঝছি স্যার, ফারজান, মোটামুটি বুঝছি। নাইমামণি। আবার করে নিও ক্লাসটা। নাইমামণি বুঝছো? বুঝছি। আহাদ, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে।